শাহিনপুর নামের এক গ্রাম ছিল, যেখানে রাজনাথের ছেলে অখিল নিজের ডক্টরি পড়াশোনা পুরো করে ফেরত যাচ্ছিল। রাজনাথ আর ওর বউ শিল্পা ওর আসার জন্য খুবই খুশি ছিল। অখিল যেই ঘরে এলো, ওর মায়ের চেহারায় খুব বড় হাসি ফুটে এলো। এসে গেছিস আমার বাবা, তুই তো ডক্টর হয়ে গেলি। রাজনাথ কখনো এর আগে এত খুশি ছিল না। উনি নিজের ছেলেকে বললেন, বাবা, আমার নাম উজ্জ্বল করে দিয়েছো সারা গ্রামে। তুমি জানো তো, খুব ভালো হতো তোমার ঠাকুরদাদা এখানে থাকলে, ওনার বুক চওড়া হয়ে যেত। বাবা, এই সব কিছু তোমার জন্যই হয়েছে, আর ঠাকুরদাদাও তো ছিল, যার জন্য আমি ডাক্তার হয়েছি। অখিলের মা শিল্পা ওকে জিজ্ঞেস করলো, বাবা তুই শহরে আবার কবে ফেরত যাবি? হ্যাঁ মা, আমার মনেও এই প্রশ্নটাই রয়েছে। শহরে তো অনেক বড় বড় হাসপাতাল রয়েছে, যে কোনো হাসপাতালে কাজ করে নাও। আসলে মা, বাবা, কি হলো বাবা, চুপ করে গেলে কেন? বলো না, বলো। মা, বাবা, আমি শহরে আর ফিরে যেতে চাই না। আমি গ্রামে থেকে লোকজনের সেবা করতে চাই। বাবা তুই এসব কি বলছিস? তুই জানিস না, জমিদার প্রদীপ কাউকেই এই গ্রামের মধ্যে ওষুধখানা খুলতে দেবে না। আমি জানি মা, আমি খুব ভালো করে জানি। যে কারণে আমার ঠাকুর দাদার প্রাণ গিয়েছিল, সেটা আমি কি করে ভুলতে অখিল পারি? নিজের অতীতের কথা মনে করলো, যেই অতীত ছোটবেলায় ওকে খুব কষ্ট দিয়েছিল। কথাটা সেই সময় যখন অখিল শুধু 9 বছরের ছিল। ওর দাদু সব সময় ওকে গ্রামে ঘোরাতে নিয়ে যেতেন। ওর দাদু রিটায়ার ছিল। একদিন এইভাবেই যখন ও অখিলকে গ্রামে ঘোরাচ্ছিল, অখিল ওনাকে বলল, দাদু দাদু, আমি বড় হয়ে কি হব? যখন তুমি বড় হবে, তখন একজন ভালো মানুষ হয়েও। এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ ওইটাই বাবা। নিঃস্বার্থ হয়ে লোকজনের সেবা করো, কখনো কাউকে কষ্ট দিও না তুমি। যদি দু তরফ থেকে কষ্টের ব্যাপার থাকে, তখন সমস্ত কষ্ট নিজের উপর নিয়ে নিও। দাদু, এটার কি মানে? বোঝাচ্ছি, যখন এমন কিছু হবে যার ফলে তুমি সামনের জনকে কিছু দিয়ে তাকে সাহায্য করতে পারবে, কিন্তু ওর মধ্যে কষ্ট তোমাকে সহ্য করতে হবে, তখন তুমি কোনো কিছু না ভেবে ওই কষ্টটা নিজের উপর নিও। এটাই এর বিশেষত্ব, যে একজন ভালো মানুষকে অন্যের থেকে আলাদা করে তোলে। দাদু আর অখিল কথা বলছিলই, তখনই দাদুর শ্বাস ফুলতে শুরু করলো। দাদু দাদু দাদু, তোমার কি হলো? অখিল দৌড়ে বাড়ি গেল। ওর বাবা ক্ষেত থেকে বাড়ি ফিরছিল। বাবা, দাদু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর নিঃশ্বাস নিতে নিতে নিচে পড়ে গেছে। কি? এইটা শুনে রাজনাথ নিজের বাবার কাছে দৌড়ে গেল। বাবার কাছে গিয়ে ও দেখলো যে ওনার অবস্থা খুবই খারাপ। ও সাহায্যের জন্য চিৎকার করলো, সাহায্য, সাহায্য, কেউ সাহায্য করো! সাহায্যের কথা শুনে ওখানে একজন ব্যক্তি রাজনাথের কাছে এলো আর বলল, আমি তুলতে সাহায্য করছি তোমাকে। আমার কাছে একটু খাদ্য রয়েছে, এই গ্রামের কোন একটা হাসপাতালে নিয়ে যায়। ওনার মনে হয় হার্টের ব্যামো হয়েছে। কিন্তু হাসপাতাল তো অনেক দূরে, তাই না? কিন্তু নিয়ে তো যেতেই হবে না দাদা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। রাজনাথ আর ওই লোক অখিলের দাদুকে জমিদারের হাসপাতাল প্রদীপ হাসপাতালে নিয়ে গেল। যখনই ওরা চৌকাঠে পৌঁছালো, দেখলো জমিদার হাসপাতালের দরজায় দাঁড়িয়েছিল। এই দাঁড়াও, 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 কোথায় চললে তোমরা? হ্যাঁ, কোথায় চললে? আরে এনাকে দেখে তো মনে হচ্ছে যে এনার হার্টের ব্যামো হয়েছে, তাই না? জমিদার বাবু, আমার বাবাকে রক্ষা করুন, উনি নিঃশ্বাস নিতে পারছেন না। আরে ঠিক আছে, কিন্তু 3 লক্ষ টাকা লাগবে। আপনি ওনাকে ভর্তি করিয়ে নিন, যে করি হোক পয়সার জোগাড় আমি করিয়ে নেব। ঠিক আছে, এখন ভেতরে নিয়ে যাও, আর লক্ষ্য রেখো তোমার নোংরা হাত দিয়ে যেন কোনো দেওয়ালে তুমি হাত লাগিও না, ঠিক আছে? আর তোমার বাবাকে এই গাড়ির মধ্যেই রেখে দিও, ঠিক আছে? যখনই রাজনাথ নিজের বাবাকে হাসপাতালের ভেতরে নিয়ে গেল, তখনই উনি নিঃশ্বাস ত্যাগ করলেন আর ওনার মৃত্যু হয়ে গেল। এই কথা সেই 9 বছরের বাচ্চার মনে খুব খারাপভাবে প্রভাব ফেলেছিল। বাবা, ওই ঘটনা ঘটেছে কত বছর হয়ে গেছে, ভুলে যাই সব। নিজের ভবিষ্যৎকে ভালো কর, যা কিছু হয়েছে তাতে তোর দোষ নেই। তুই ছোট ছিলিস, তুই করতিসই বা কি? মা, ওই 9 বছরের বাচ্চাটা মানে আমি, সেই সময় আমার উপর কেউ কোনো দোষ দেয়নি, কিন্তু ওই ব্যক্তিটা আমার উপরে দোষ দিয়েছিল। আমি নিজে ঠাকুর দাদা বাঁচতে পারতো মা,
হাসপাতালে যদি গ্রামের পাশেই হতো, যদি এমন কেউ থাকতো যে লোকেদের মাঝে থেকে ওনাদের সাহায্য করতো। মা, বাবা, আমি এই গ্রামে থেকেই নিজের একটা ছোট্ট ক্লিনিক খুলবো। যেটা আমাদের সাথে হয়েছে সেটা অন্য কারোর সাথে যেন আর কখনো না হয়, এটাই হলো আমার প্রতিজ্ঞা। শিল্পা আর রাজনাথ অখিলকে আর কিছু বললেন না। অখিল নিজের টাকা থেকে একটা ক্লিনিক গ্রামে খুলে ফেলল। আস্তে আস্তে গ্রামের সব অসুস্থ লোকেরা ওর কাছে চিকিৎসা করাতে আসতো। জমিদার নিজের হাসপাতালের লোকেদের অনেক টাকা নিত, বিশেষ করে গ্রামেদের লোকেদের থেকে, কারণ ও জানতো যে ওদের কাছে আর কোনো জায়গা নেই চিকিৎসা করার। কিন্তু অখিল এখন সবকিছু বদলে দিয়েছিল। একদিন এরকমই অখিল যখন নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাচ্ছিল, তখন এক বৃদ্ধ লোক ওর কাছে এলো। উনি সেই লোক ছিলেন যে রাজনাথের বাবাকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেছিল। ও অখিলের কাছে এসে দাঁড়িয়ে গেল আর বলল, বাবা, অনেক বড় হয়ে গেছো তুমি। যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছো বটে। তুমি শেষমেশ ডক্টর হয়েই গেলে, হ্যাঁ কি বলো? আমি আপনাকে কোথাও একটা দেখেছি, আমায় ক্ষমা করে দিও। সেই দিন আমি তোমার বাবাকে বাঁচাতে পারিনি, কিন্তু ওই যে বলে না, যা হয় সেটা ভালোর জন্যই হয় খোকা। আজকে তুমি একজন ভদ্র মানুষ হয়েছে, যোগ্য মানুষ হয়েছো গ্রামের। আমি এত বছর ধরে তোমারই তো অপেক্ষা করছিলাম খোকা। আমি ঠিক বুঝলাম না, সেই দিন আমি যখন তোমার ঠাকুর দাদাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, তখন আপনারই সময়ে একটা চিঠি দিয়েছিল, যেটাতে কালিমের ফ্যাক্টরির ব্যাপারে লেখা ছিল, জানো তো, জাদুর কালিমের ব্যাপারে। বাবা, তোমার ঠাকুর দাদা অন্য জগৎ থেকেই এসেছেন। ওই লোকটি অখিলকে ওই কাগজ দিল আর এক মন্ত্র পড়ল। ত্রিকাল্য বিমানার্থ কালীন জাগ্রাতা সিন্ধে। মন্ত্র পড়তেই ওর ছোট ক্লিনিকের নিচে শতরঞ্জি চলে এলো। এই নাও খোকা, এখন এই ছোট্ট হাসপাতালটাকে তুমি যেখানে সেখানে উড়িয়ে নিয়ে যেতে পারো, জানো তো। আমি আমার কাজ করে দিয়েছি খোকা, এখন আমার যাবার সময় হয়ে গিয়েছে। আপনি কোথায় যাচ্ছেন? বাবা, আমি তো মরে গেছি, শুধু তোমার দাদার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার কাছে এসেছিলাম আর কি। খুব ভালো থেকো, আর ভালো থেকো, খুব ভালো থেকো, আর উন্নতি করো। এইটুকু বলেই ওই ব্যক্তি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর পরের দিন অখিলের ক্লিনিক এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেই সব লোকেদের দরকার ছিল তাদের কাছে। এই ব্যাপার যখন জমিদার জানতে পারলো, তো উনি একদম অবাক হয়ে গেল। কেউ আমার হাসপাতালে এখন আর আসছে না। ওই কালীন হাসপাতাল নিয়ে কিছু একটা করতেই হবে গল্লু। এখন আমরা কি করতে পারি জমিদার বাবু? ওই দিন যদি ওর দাদুর আমরা সাহায্য করে দিতাম, তাহলে আজকের দিনে এইসব দেখতে হতো না। চুপ করো, আমি খুব শিগগির কিছু একটা করব, যার ফলে গ্রামের লোকেরা অবাক হয়ে যাবে। ওদের খাবার দাবারে কিছু মিশিয়ে দেব। আরে দরকার পড়লে আমি জলের মধ্যে বিষ মিশিয়ে দেব। তারপর দেখব ওই ডাক্তাররা খেলটা কিভাবে লোকজনকে রক্ষা করে। একটু ধৈর্য রাখো জমিদার বাবু, যদি ওকে ব্যথা দিতেই হয় তাহলে ওর মনে আঘাত করো। তার মানে? ওর পরিবারকে খুব ভালোবাসে। ওর বাবা রাজনাথ আর মা শিল্পাকে নিজের ঘরে ডাকো। কেন? আরে ঘরে ডাকুনি না, আমার ওপর বিশ্বাস করুন। জমিদার অখিলের মা বাবাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন। এটা শুনে জমিদারের ঘরে ওরা পৌঁছালো। আসুন আসুন, আপনাকে স্বাগত জানাই। আপনার ছেলে তো গ্রামের নাম উজ্জ্বল করেছে। আপনার ছেলে আপনার খুব খেয়াল রাখে। হ্যাঁ জমিদার বাবু। জমিদার রাজনাথকে বলল, রাজনাথ, আমাকে বলতো তোর বাবা কালীন হাসপাতালে উড়িয়ে উড়িয়ে কি করে নিয়ে যাচ্ছে? আপনাদের দুজনকে অপহরণ করা হয়েছে। না বললে এখানেই সব সময়ের জন্য থাকতে হবে। শিল্পা ওদের দেখে হাসতে শুরু করলো। আপনাদের মনে হয় যে আমরা বুড়ো, যারা মৃত্যুর এত কাছাকাছি, আমরা ভয় পেয়ে যাব? জমিদার, তুমিও তো বুড়ো হয়েছো, তোমার আবার কি ব্যাপারে এত লোভ? ওনার পরে সব সম্পত্তি আমার হবে। পাবে না বাবা, ওই পৃথিবী থেকে আলাদা অন্য জগতে চলে যাবে খুব তাড়াতাড়ি। কি বলতে চাইছো তুমি? শুধু দেখতে থাকো। রাজনাথ একটা মন্ত্র পড়লেন। ত্রিকাল্য চিকিৎসা সিদ্ধি প্রভাবম কালীন উদ্যম স্বাহা। মন্ত্র পড়তেই দুটো শতরঞ্জি জমিদারের ঘরে ঢুকে গেল আর দুজনকে নিজেদের মধ্যে জড়িয়ে নিল আর অদৃশ্য হয়ে গেল।